আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তিনি বলছেন যে মূলত স্বাধীনতার পক্ষে এবং দেশের পক্ষে অবস্থান নেওয়ার কারণে হেনস্থা করে কাবু করার চেষ্টা করা হচ্ছে তাকে, এবং তিনি বলেছেন যে বৈষম্য দূর করার কথা বলে আন্দোলনকারীরা নীতিগতভাবে যখন ৭১-এর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তখনই তিনি সোচ্চার হয়ে উঠেছেন। ৫ই আগস্টের পর সেনাপ্রধান তখনকার নিষিদ্ধ থাকা জামায়াতে ইসলামী এবং মামুনুল হকদের মতো লোকদের সামনে নিয়ে আসলেন, বিএনপিকে পাশ কাটিয়ে। এসব কি এখনো দেখছি ২৪কে ৭১-এর মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। এসব দেখে আমি চুপ করে থাকতে পারি না। এরই সূত্র ধরে তিনি মঞ্চ ৭১ গঠন করেছেন, যেই মঞ্চ ৭১-এর অনুষ্ঠান থেকে এতজন গ্রেফতারের ঘটনা। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার শাসনামলে গুম নির্যাতনের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের দুটো মামলায় শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই চালানোর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্নাকে নিয়োগ দিয়েছেন। জেডাই খান পান্নাকে এই নিয়োগ দেওয়া হলো এমন একটা পরিস্থিতিতে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ এ দুটো মামলায় অভিযুক্ত বিভিন্ন সামরিক কর্মকর্তাদের পলাতক হিসেবে চিহ্নিত করে। আর অন্যদিকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বরাবর বলে আসছেন যে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই আইনি প্রক্রিয়া, বিচার প্রক্রিয়াকে অগ্রাহ্য করেন। তার কারণ তারা একে রাজনৈতিক প্রতিশোধমূলক আদালত হিসেবে দেখেন, যেটা তার রাজনৈতিক প্রতিপক্ষদের দ্বারা তৈরি হয়েছে ১৯৭১ সালের যুদ্ধাপরাধের বিচারের প্রতিশোধ হিসেবে। এবং শেখ হাসিনা বলে আসছেন যে এই আদালত একটা ক্যাঙ্গারু কোর্ট, সাজানো আদালত মাত্র। কাজেই এই আদালতের আইনি প্রক্রিয়ায় যুক্ত হওয়ার কোনো আগ্রহ বা কোনো উদ্যোগ এর আগে শেখ হাসিনা বা তার সাথে অভিযুক্ত তার দলীয় নেতৃবৃন্দের তরফে দেখা যায়নি। এবং শেখ হাসিনার পরিবারের পক্ষ থেকে তার পুত্র সজীব ওয়াজেদ জয়, এমনকি যে মামলাটায় তার মৃত্যুদণ্ড হয়ে গেছে, সে মামলার ক্ষেত্রেও বলে রেখেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে স্পষ্ট ভাষায় যে তারা শুধুমাত্র তখনই আইনি প্রক্রিয়ায়, বিচার প্রক্রিয়ায় সংশ্লিষ্ট হওয়ার কথা ভাবছেন যখন আওয়ামী লীগের অংশগ্রহণে একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে। এই অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জেডাই খান পান্নাকে শেখ হাসিনার জন্য আইনি লড়াই চালাতে নিয়োজিত করলেন। এবং এই যে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর যে প্রথা, সে কারণেই যেই মামলাটায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়ে গেল সেখানেও নিয়োগ পেয়েছিলেন শেখ হাসিনার পক্ষে আমির হোসেন নামের একজন আইনজীবী। এবং এই মৃত্যুদণ্ড হলো যে মামলায়, সেই মামলাটির রায় হওয়ার আগেই বিচারকের সঙ্গে আদালতে কক্ষেই ওই শেখ হাসিনার পক্ষে নিযুক্ত আইনজীবীর যে হাস্যরস শেখ হাসিনার মৃত্যুদণ্ড হওয়ার সম্ভাবনা নিয়ে, সেই রেকর্ডিং, সেই ভিডিও চারদিকে ছড়িয়ে পড়লে এই যে কতটা সাজানো একজন আইনজীবীকে শেখ হাসিনার পক্ষে লড়াইয়ের জন্য নিয়োগ করা হয়েছে এবং এমন একটা মানে আদালতে শুধুমাত্র একটা ফর্মালিটি রক্ষায়, মানে যেহেতু আইন বলে যে সকল অভিযুক্তরই আইনজীবী পেতে হবে, সেই ফর্মালিটিটুকু রক্ষায় যে একজনকে নিয়োগ করা হয়েছে যিনি নিজেই বিশ্বাস করেন না যে তার মানে তার যে মক্কেল, তার পক্ষে তার যুক্তি তুলে ধরা উচিত, একটা শক্ত অবস্থান নেওয়া উচিত, সে বিষয়ে একটা বড় ধরনের সমালোচনার সূচনা হয়। সেই সমালোচনা আরো তুঙ্গে ওঠে যখন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো বিশেষভাবে শেখ হাসিনা যে কোনো আইনজীবী নিয়োগের সুযোগ পান নাই এই আদালতে, সেই বিষয়টা নিয়ে প্রশ্ন তোলেন। এবং এই বিষয়টা নিয়ে প্রশ্ন তোলেন যে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীকেও যে কোনো নথিপত্র কিংবা কোনো পাল্টা সাক্ষ্য কিংবা সাক্ষী হাজির করার অনুমতি দেওয়া হয় নাই। তার ফলে যে বিচার
কাজটা দুর্বল হয়ে পড়েছে এবং কোনোভাবেই একটা গ্রহণযোগ্য বিচার কাজ হিসেবে গ্রাহ্য করা যাচ্ছে না, সেই বিষয়গুলো তখন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তুলে ধরে। সম্ভবত এই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর এই যে একটা বিচারের নাটক সাজিয়ে শেখ হাসিনার পক্ষে একজন দুর্বল আইনজীবীকে দাঁড় করিয়ে দেওয়া, যিনি নিজেও ইসলামী ব্যাংকের আইনজীবী ছিলেন এবং তার যে রাজনৈতিক ওরিয়েন্টেশন, তার যে রাজনৈতিক পক্ষপাত, সেটা নিয়েও নানা রকম প্রশ্ন উঠেছে গত কয়েক মাসে। এসব কারণেই সম্ভবত এবার জেডাই খান পান্নাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়োজিত করলো শেখ হাসিনার পক্ষের আইনজীবী হিসেবে। কিন্তু মনে রাখবেন যে এই আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ম হচ্ছে যে রাষ্ট্র যদি পলাতক কোনো আসামির জন্য আইনজীবী নিয়োজিত করেন, তাহলে সেই আইনজীবী নতুন কোনো নথিপত্র, সাক্ষ্য প্রমাণ আদালতে হাজির করতে পারেন না, তিনি কোনো সাক্ষীকে নিয়ে আসতে পারেন না, এমনকি আদালতে রায় হয়ে গেলে তিনি আপিলও করতে পারেন না। এমনকি মৃত্যুদণ্ডের রায় হওয়ার পরে আমরা জানলাম যে ওই মামলায় শেখ হাসিনার জন্য নিয়োজিত আমির হোসেন, সেই আমির হোসেন এমনকি নাকি রায়ের কপিও তার হাতে দেওয়া হয় নাই, কারণ তিনি তো আর আপিল টাপিল কিচ্ছু করতে পারবেন না। কাজে তিনি বেরিয়ে এসে বললেন যে রায়ের কপি নাকি আসামি পক্ষের আইনজীবীকে দেওয়া যাবে না, কাজেই তিনি রায়ের কপিও পান নাই। এই পরিস্থিতিতে জেডাই খান পান্নার এই নিয়োগটির সাথে সাথে এটাও মনে করা প্রয়োজন যে এই জেডাই খান পান্না কে। জেডাই খান পান্না 2024-এর জুলাই আগস্ট থেকেই নিজেকে আলোচনার কেন্দ্রে রেখেছেন বা তিনি আলোচনার কেন্দ্রে ছিলেন। 2024-এর বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তখন তিনি শিক্ষার্থীদের পক্ষে উচ্চ আদালতে একটা রিট করে আলোচনায় আসেন এবং তারপর 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর থেকে তিনি বারবার মুক্তিযুদ্ধের কথা, সংবিধানের কথা, এরকম নানা রকম বক্তব্য রেখে আলোচনার কেন্দ্রে আছেন। যেমন সেপ্টেম্বর মাসেই যখন ডক্টর ইউনূস ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন যে 2024-এর আগস্টের পর ছাত্র জনতা একটা রিসেট বাটনে চাপ দিয়েছে, কাজে 1971-এর ইতিহাস মুছে গেছে, নতুন ইতিহাস তৈরি হয়েছে, তখন এই জেডাই খান পান্না সংবাদ মাধ্যমের সামনে বলেন যে রিসেট বাটনে চাপ দেওয়ার প্রসঙ্গ যদি আসে তাহলে তিনিও বা তারাও রিসেট বাটনে চাপ দিতে পারেন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা এত সহজ হবে না। এই জেডাই খান পান্না এরপর হত্যা মামলার আসামি হন অক্টোবর মাসে এসে 2024 সালের, এবং তখন ধারণা করা হয় যে ডক্টর ইউনূস মানে সরকার প্রধানের মন্তব্য বিষয়ে তিনি এমন কড়া মন্তব্য করবার কারণেই 2024-এ এসে তার বিরুদ্ধে, যিনি কিনা 2024-এর আন্দোলনের সময় শিক্ষার্থীদের পক্ষে আদালতে দাঁড়িয়েছিলেন, তার বিরুদ্ধে কিনা ঢালাও হত্যা মামলা হয়। এরপর তাকে হত্যা মামলা থেকে নিষ্কৃতি দেওয়া হয়, তিনি আইনি লড়াই করে নিষ্কৃতি পান, কিন্তু ক্রমাগতভাবে তিনি আলোচনায় থাকেন, কারণ 2025-এ এসে আবার তিনি একটা মঞ্চ 71 নামে একটা প্রতিষ্ঠান, একটা প্ল্যাটফর্ম গড়ে তোলেন। মনে রাখুন, সেই মঞ্চ 71 থেকেই কিন্তু জেডাই খান পান্না এবং কামাল হোসেনের আয়োজনে আয়োজিত সেই অনুষ্ঠান থেকেই কিন্তু লতিফ সিদ্দিকী সহ প্রায় 17 জন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তিবর্গকে গ্রেফতার করা হয়। সাবেক সচিব আবু আলম শহীদ খান, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন সহ মুক্তিযোদ্ধারা ওই জেডাই খান পান্না এবং কামাল হোসেনের আয়োজনে মঞ্চ 71-এর অনুষ্ঠান থেকে গ্রেফতার হন এবং এখনো গ্রেফতার আছেন। সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। জেডাই খান পান্না এবং কামাল হোসেনের কন্যা সারা হোসেন আইনি লড়াই চালিয়ে লতিফ সিদ্দিকী এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে আদালত থেকে, কারাগার থেকে বের করে নিয়ে আসলেও, মানে জামিনে মুক্ত করে আনলেও, অন্যদের ক্ষেত্রে এখনো তাদের তেমন তৎপরতা দেখা যাচ্ছে না। এই জেডাই খান পান্না আগস্ট মাসে মঞ্চ 71 ঘোষণার পর 15ই আগস্টে 2025-এর 15ই আগস্টে এমন তথ্য সারা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ছড়িয়ে পড়ে যে
তিনি এবং ডক্টর কামাল হোসেন মিলে নাকি ধানমন্ডি 32 নম্বরে 15ই আগস্ট ফুল দিতে যাবেন। তারপর জেরাই খান পান্না আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন যে এই যে ছড়িয়ে দেওয়া হয়েছে যে তিনি ডক্টর কামাল হোসেন মঞ্চ 71 প্ল্যাটফর্মের মাধ্যমে 32 নম্বরে ফুল দিতে যাবেন, এই ঘটনাটি ভুল। প্রায়শই মানে 2024-এর আগস্ট থেকে জেরাই খান পান্না ফেসবুকে ঘন ঘন স্ট্যাটাস দিচ্ছেন, প্রায়শই ফেসবুক লাইভে আসছেন, তার বিরুদ্ধে কি গুজব ছড়ানো হচ্ছে সেসব বিষয়ে কথা বলছেন এবং তিনি বলছেন যে তাকে আসলে নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি যে অশালীন ছবি প্রচার হয়ে যায়, তার ফেসবুকে তার এডিট করা অশালীন ছবি তখন আগস্ট মাসে ছড়িয়ে যাওয়ার পর জেরাই খান পান্না, তিনি 80 বছরের বেশি তার বয়স, তিনি তখন সেটারও ব্যাখ্যা নিয়ে হাজির হন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন গুজব প্রচারের প্রতি ঘৃণা জানিয়ে জেরাই খান পান্না তখন বলেন, আমি জানি স্বাধীনতা বিরোধী যারা জামায়াতে ইসলামী থেকে শুরু করে তাদের বাচ্চা কাচ্চারা এসব করছে, বিগত বিএনপি আওয়ামী লীগ আমলেও এমনটা দেখিনি, এখন কোনো পোস্ট করলে সেখানে বাজে বাজে কমেন্ট করছে তারা। জেরাই খান পান্না এই যে নিজেকে নানা সময়ে যে ব্যাখ্যা করে হাজির হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা সংবাদ মাধ্যমে, তখন তিনি বলছেন যে মূলত স্বাধীনতার পক্ষে এবং দেশের পক্ষে অবস্থান নেওয়ার কারণে হেনস্থা করে কাবু করার চেষ্টা করা হচ্ছে তাকে, এবং তিনি বলেছেন যে বৈষম্য দূর করার কথা বলে আন্দোলনকারীরা নীতিগতভাবে যখন 71-এর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তখনই তিনি সোচ্চার হয়ে উঠেছেন। 5ই আগস্টের পর সেনাপ্রধান তখনকার নিষিদ্ধ থাকা জামায়াতে ইসলামী এবং মামুনুল হকদের মতো লোকদের সামনে নিয়ে আসলেন, বিএনপিকে পাশ কাটিয়ে এসব কি এখনো দেখছি 24কে 71-এর মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, এসব দেখে আমি চুপ করে থাকতে পারি না। এরই সূত্র ধরে তিনি মঞ্চ 71 গঠন করেছেন, যেই মঞ্চ 71-এর অনুষ্ঠান থেকে এতজন গ্রেফতারের ঘটনা সেটা তো মাত্র বললাম, সেই বিষয়টাও কিন্তু জেরাই খান পান্না উল্লেখ করেছেন। জেরাই খান পান্না এই আগস্ট মাসে 2025-এর আগস্ট মাসে শেখ হাসিনার যেই মামলায় মৃত্যুদণ্ড হয়ে গেল সেই মামলাটিতেও তাকে যাতে সরকার পক্ষ মানে রাষ্ট্রপক্ষ তাকে যাতে শেখ হাসিনার পক্ষে নিয়োজিত করেন সেই আবেদনটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করেছিলেন। আগস্ট মাসে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরাই খান পান্নার পক্ষে আবেদনটি উপস্থাপন করেছিলেন আইনজীবী নাজনীন নাহার, এবং তিনি তখন বলেছিলেন যে জেরাই খান পান্না ইতোপূর্বে সংবাদ মাধ্যমের মাধ্যমে জানিয়েছেন, কারণ এর আগে মানে এই আইন আদালতে আবেদন পাঠানোর আগে তিনি কিন্তু সংবাদ মাধ্যমে এসে প্রথমে ঘোষণা দেন যে সুযোগ পেলে তিনি শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে চান, এবং সেই ঘোষণাটি তিনি 2024-এর নভেম্বর মাসেই দিয়ে রেখেছিলেন। এবং তারপর 2024-এর নভেম্বরে সংবাদ মাধ্যমের সামনে এই ঘোষণা দেওয়ার পর 2025-এর আগস্টে তিনি একজন আইনজীবী পাঠিয়ে তার পক্ষে মানে তাকে যাতে শেখ হাসিনার পক্ষে নিয়োজিত করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই আবেদনটা করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তখন তাকে বলেন যে এটার আর সময় নাই, কারণ তারা এরই মধ্যে ওই আমির হোসেনকে শেখ হাসিনার পক্ষে নিয়োজিত করে ফেলেছেন সেই জুন মাসে, এবং তারা বলেন যে জেরাই খান পান্না ট্রেন মিস করেছে, কাজেই ট্রেন মিস করার পর পরবর্তী মামলায় জেরাই খান পান্নাকে নিয়োজিত করা যায় কিনা তারা বিষয়টা দেখবেন। তখন জেরাই খান পান্নার পক্ষে যেই আইনজীবী আবেদন করেছিলেন সেই নাজনীন নাহার আদালতে বলেছিলেন যে যদি কোর্ট উনাকে ডিফেন্স লয়ার হিসেবে নিয়োগ নাও দেন, সাবেক প্রধানমন্ত্রীর জন্য উনাকে যেন অ্যাসিস্ট করার অনুমতি দিয়ে দেওয়া হয়, সেই অনুরোধটাও ছিল, কিন্তু আদালত আন্তর্জাতিক অপরাধ আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই আবেদনটাও তখন নাকচ করে দেয়। কারণ দেখুন এই অ্যাসিস্ট করা টরার মতো আসলে সিরিয়াসলি বা গুরুতরভাবে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর কাজ করার সুযোগ আছে কিনা সেটা নিয়ে আমি সন্দেহ প্রকাশ করি, কারণ যেটা বলছিলাম যে আইন অনুযায়ী এই রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর পক্ষে কোনো সাক্ষী হাজির করা সম্ভব না, কোনো সাক্ষ্য প্রমাণ হাজির করা সম্ভব না, মানে রাষ্ট্রপক্ষ
তাজুল ইসলামরা যে ধরনের নথিপত্রর ওপরে ভিত্তি করে মামলা পরিচালনা করবেন সেই নথিপত্রের ওপরেই তাকে কাজ করতে হবে এবং জেডাই খান পান্নাকে শেখ হাসিনার পক্ষে নিয়োজিত করবার মাধ্যমে শেখ হাসিনার বিচারের এই মামলাগুলোকে প্রশ্নমুক্ত করা যাবে কিনা সেটা দেখবার জন্য যেমন অপেক্ষা করতে হবে, তেমনি অপেক্ষা করতে হবে যে সত্যি জেডাই খান পান্না এতটা আগ্রহ প্রকাশ করে যে এই সিনিয়র লয়ার শেখ হাসিনার পক্ষে লড়তে এলেন, তিনি মনে করেন কিনা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার পক্ষে, তিনি যে মক্কেলের পক্ষে দাঁড়াতে যাচ্ছেন তার পক্ষে দাঁড়ানোর যথেষ্ট সুযোগ বা মানে আইনি লড়াই চালানোর যথেষ্ট সুযোগ তাকে দেওয়া হয় কিনা সেই বিষয়ে কি মন্তব্য করেন এই সিনিয়র মানবাধিকার কর্মী এবং আইনজীবী, সেটা দেখবার জন্যও অপেক্ষা করতে হবে। পাকিস্তানের সঙ্গে ডক্টর ইউনূস সরকারের যে অস্বাভাবিক সখ্যতা, সে দেশের গোয়েন্দা সংস্থাগুলোর কর্তা ব্যক্তিদের বাংলাদেশে বিভিন্ন সময়ে যে আনাগোনা, পাকিস্তান সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের যে নানান ধরনের চুক্তি সাম্প্রতিক সময়, সেগুলো নিয়ে আমাদের অনেকের মধ্যেই নানান ধরনের তর্ক বিতর্ক রয়েছে, প্রশ্ন রয়েছে, আলোচনা সমালোচনা রয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই সেগুলো অন্তত পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে সম্পর্ক এই মুহূর্তে তা ভারতের ভালোভাবে নেওয়ার কথা নয় এবং সেই জায়গা থেকে দেশটির বিভিন্ন পর্যায়ের গণমাধ্যম নানান ধরনের রিপোর্ট প্রকাশ করছে, বিশ্লেষণ তুলে ধরছে। তারই ধারাবাহিকতায় দেশটির অন্যতম প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার একটি রিপোর্ট প্রকাশ করেছে, যথেষ্ট ভয়ঙ্কর এবং ইঙ্গিতবাহী। ভারত কি ইঙ্গিত করতে চাইছে, এই রিপোর্টের সত্যতা কতখানি, আমি এসব বিষয়ে তেমন কোনো মন্তব্যই করব না, শুধুমাত্র এর সাথে কয়েকটি ঘটনার উল্লেখ করে রিপোর্টটি আপনাদের সামনে হুবহু তুলে ধরতে চাই। রিপোর্টটি এই কারণেই হুবহু তুলে ধরতে চাই, এই রিপোর্টটি আমি নিশ্চিত সবার চোখে পড়ার কথা নয়। এমনিতেই সব রিপোর্ট যে সবার চোখে পড়তেই হবে এমন কোনো কথা যেমন নেই, ঠিক একইভাবে আনন্দবাজার তাদের এক্সক্লুসিভ যে রিপোর্টগুলো প্রকাশ করে প্রিন্ট ভার্সনে, সেগুলো আবার যখন অনলাইনে তুলে ধরা হয় তা দেখা সম্ভব একমাত্র একটা নির্দিষ্ট সংখ্যক টাকা পে করার মাধ্যমে। খুব স্বাভাবিকভাবেই সবার তো এটি সাবস্ক্রাইব করা নয়। সেই জায়গা থেকে আমি রিপোর্টটি আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। রিপোর্টটি প্রকাশ করেছেন সাংবাদিক অগ্নি রায়। শিরোনাম: ঢাকার সেনায় ভারত বিরোধী শক্তি খুঁজছে পাকিস্তান। এখানে বলা হচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির শুধুমাত্র আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে হোয়াইট হাউসে বসে কাবাবই খাচ্ছেন না, অথবা পহেলগামের কায়দায় পরবর্তী হামলার জন্য পাকিস্তানের মদতে পুষ্ট সংগঠনগুলোর সঙ্গে বসে কৌশল রচনাই করছেন না। গোয়েন্দা সূত্রে খবর, তিনি বাংলাদেশের প্রশাসন এবং সামরিক বাহিনীর মধ্যে সেই অংশকে জোরদার এবং চিহ্নিত করার চেষ্টাও করছেন যারা ভারতের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত। এর আগেই কূটনৈতিক শিবির জানিয়েছিল বাংলাদেশের ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে যে প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড দিয়েছে তা ত্রুটিপূর্ণ এবং তাতে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। গোটা বিষয়টি নিয়ে বাংলাদেশের সমস্ত পক্ষের সঙ্গে কথা বলে সাউথ ব্লক বার্তা দিতে চাইছে, অর্থাৎ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়গুলো রয়েছে সাউথ ব্লকে, এই বার্তা দিতে চেয়েছে যে আওয়ামী লীগের মতামত জানতে চাওয়া হবে ভারত বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষাপটে। সদ্য ভারত সফরে করে যাওয়া সে দেশের অর্থাৎ বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকেও ভারত জানিয়েছে সব পক্ষকে সঙ্গে নিয়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হোক, বাংলাদেশে এটাই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাম্য। এই প্রেক্ষাপটে পাকিস্তানপন্থী মৌলবাদকে উস্কে দিয়ে সে দেশের বাঙালি সত্তাকে লৌহ করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে বলে তথ্য রয়েছে গোয়েন্দা শিবিরের কাছে। মনে করা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিটা পদক্ষেপ করা হচ্ছে সুনির্দিষ্ট ছক কষেই। সে দেশের কিছু মৌলবাদী সংগঠন আওয়ামী লীগ এবং ভারতের মধ্যে সমীকরণ তৈরি করে উভয়কেই বার্তা দিতে চাইছে। আগামী বছর বাংলাদেশে ভোটের আগে হাসিনা বিরোধী এবং সেই সঙ্গে ভারত বিরোধী আবেগ তৈরি করাটাই লক্ষ্য। বাংলাদেশের মৌলবাদীদের একটি বড় অংশ 1971 সালে পাকিস্তান ভেঙে বেরিয়ে আসার জন্য ভারতকে দোষ দেয়, যদিও তাদের পাসপোর্ট বাংলাদেশেরই, কিন্তু ইসলামাবাদের সঙ্গে আবেগের সম্পর্কে এই অংশ যুক্ত। এরাই হাসিনাকে ভারতের সঙ্গে এক করে দেখেও প্রচার করে। উদ্দেশ্য দেশের প্রগতিশীল বহুত্ববাদ এবং ধর্মনিরপেক্ষ সাংস্কৃতিক প্রতীকগুলোকে
আক্রমণ করা, হাসিনার জমানায় ভারতের সহায়তায় তৈরি বিভিন্ন প্রকল্প অচল করে দেওয়া। এমন সন্দেহ তৈরি হচ্ছে যে জামায়াতে ইসলামী পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ভবিষ্যতের সংযোগের পথ তৈরি করছে। বাংলাদেশ তৈরির মূল ধারণাকে নষ্ট করতেই তা করা হবে। রাওয়ালপিন্ডির ফিল্ড মার্শাল দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশের শক্তিশালী পাক সেনা ঘাঁটি তৈরি করতে। রাওয়ালপিন্ডির ফিল্ড মার্শাল দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশে শক্তিশালী পাক সেনা ঘাঁটি তৈরি করতে। আমি এই সেন্টেন্সটি দুবার পড়লাম সঙ্গত কারণেই। উদ্দেশ্য ভারতকে চাপে রাখা। সূত্রের দাবি ভারতের দুই প্রতিবেশী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি বিষয়ে সাদৃশ্য দেখা যাচ্ছে, তা হলো আইনি পদ্ধতিতে বুড়ো আঙুল দেখিয়ে এবং আন্তর্জাতিক মতবাদকে অগ্রাহ্য করে ত্রুটিপূর্ণভাবে মামলা চালানো তারই সর্বশেষ সংগঠন শেখ হাসিনার সাম্প্রতিক বিচার। যেই শক্তি ৭১ দেশকে স্বাধীন করেছিল তাকে এই নিশানা করাটা উদ্দেশ্য। সংশ্লিষ্ট সূত্রের মতে গত বছরের ৫ আগস্টের পরে যে সমস্ত সমাজকর্মী, সাংবাদিক, প্রাক্তন বিচারক, ক্রীড়াবিদ, ব্যবসায়ী আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে নির্বিচারে খুনের মামলা দায়ের হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কথা বললেই বেআইনিভাবে গ্রেপ্তার করা হচ্ছে। এখনো এই বিপুল সংখ্যায় হত্যা মামলা দায়ের করায় বিচার প্রক্রিয়ার বিরুদ্ধেও প্রশ্ন এবং সংশয় তৈরি হচ্ছে। এবং এরপরে আরো দুই একটি কথা বলা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই এর 5 লাইনটি ধরতে পারছেন। আমি আগেই বলেছি আমি নিজের কোনো মন্তব্য অন্তত এই জায়গায় তুলে ধরবো না, কারণ বিষয়টি খুবই স্পর্শকাতর। শুধু কয়েকটি প্রশ্ন করব পরবর্তীতে। এর সাথে আমি একটু যে ঘটনাগুলো উল্লেখ করতে চেয়েছিলাম তা হচ্ছে গত 11 নভেম্বর দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে ঘটনায় যে 13 জন মানুষ নিহত হয়েছেন, সেই ঘটনায় ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম পাকিস্তান ভিত্তিক লস্কর-ই তৈয়বাকে দায়ী করেছে। সেই সঙ্গে দাবি করা হয়েছে যে এই গোষ্ঠী বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে হামলা চালাচ্ছে। তবে এটি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় নাকচ করে দিয়েছে। নাকচ করেছে ঠিকই। দিল্লির যে বয়ান, দিল্লি যেটি বলতে চাইছে সেটি হচ্ছে যে শুধু দিল্লি বিস্ফোরণ নয়, কাশ্মীরের পহেলগাম হত্যাকাণ্ডের পর পাকিস্তানকে জবাব দেওয়ার যে প্রস্তুতি ভারত শুরু করেছে তাতেও নাকি আতঙ্ক ছড়িয়ে পড়ে বাংলাদেশের মৌলবাদী ও জঙ্গি সংগঠনগুলোর মধ্যে। এটি ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর। এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলে 2টি, আবার আমাদেরই কোনো কোনো গণমাধ্যমের দাবি 3টি আর্মি স্টেশন বা সেনা ঘাঁটি তৈরি করা হয়েছে। এগুলো হলো আসামের ধুবড়ী এবং উত্তর দিনাজপুর চোপড়া সেনা ঘাঁটি। এবং এই দুটি জায়গায় বাংলাদেশের সীমান্তের খুব কাছে। এর বাইরে আরো অনেকে বলছেন যে বাংলাদেশ সীমান্তের কাছে আরো একটি সেনা ঘাঁটি করা হয়েছে ভারতের। এখন ভারতের কোনো কোনো সংবাদ মাধ্যম কথাও প্রচার করছে যে ভারত নাকি বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করবে। এখন প্রশ্ন, ভারতের এসব আয়োজন কেন? এবং যে সেনাঘাঁটিগুলো স্থাপিত হয়েছে সেগুলো আবার চিকেন নেক্সের কাছে। তাহলে কি শুধুমাত্র চীনকে কেন্দ্র করে ভারতের এত সব আয়োজন, এত সব মন্তব্য, নাকি পাকিস্তান এবং আওয়ামী লীগকে ঘিরে ভারত যথেষ্ট গুরুত্বের সঙ্গে অনেক কিছু বিবেচনা করছে? নাকি দুটি হিসেবেই ঠিক, চীন এবং পাকিস্তান দুটি বিষয় মাথায় রেখে? নাকি কোনোটাই ঠিক নয়, সবই গুজব? আমার এই মুহূর্তে আর কিছু বলার নেই। যা কিছু রটে তা কিছু বটে। তাতে কে লাভের শিকার হবে, মানে কে লাভবান হবে অথবা কে ক্ষতির শিকার হবে, সেটুকু নিশ্চয়ই বোঝার ক্ষমতা আমাদের আছে। কিন্তু যাদের বোঝার কথা তারা না বুঝেও যা যা করার করে যাচ্ছে। ভালো থাকুন সবাই।